দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পাঠ্যসূচিতে কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতাটি অবস্থান করছে। কবিতাটি একটি অপূর্ব মাহাত্ম্যে মহীয়ান। কবি কাজী নজরুল ইসলাম স্বাধীনতা লাভ এবং তার পূর্ববর্তী সময়ের বাংলা সাহিত্যের অগ্নি ভাবনা আনয়নকারী কবি কাজী নজরুল ইসলাম, যার সাহিত্যের গুণে বাংলা সাহিত্য, বাঙালি তথা ভারতবাসী সেদিন বেঁচে থাকার সুর খুঁজে পেয়েছিল। ভয়ঙ্কর ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার সুর খুঁজে পেয়েছিল মনের মধ্যে, নিজেকে জানতে সমর্থ হয়েছিল। কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তাই কয়েকটি কথা জেনে নেওয়া প্রাসঙ্গিক। প্রলয় উল্লাস কবিতাটি শুরু করবার পূর্বে কবি কাজী নজরুল ইসলাম এবং তার রচিত এই কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটি কথা একটু জেনে নিই। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে প্রলয় উল্লাস কবিতাটি গৃহীত, যে কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশ পেয়েছিল। ভারতবর্ষের সাধারণ মানুষ সুদীর্ঘ 150 বছরের পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ থেকে ভুলে গিয়েছিল স্বাধীনতার স্বাদ, ভুলে গিয়েছিল কিভাবে নাঙ্গলের হাল কাঁধে তুলে নেওয়া যায়। সেই স্বাধীনতার স্বাদ ভুলে যাওয়া ভারতবাসীকে জাগিয়েছিলেন কবি তার কাব্যের মাধ্যমে। কখনো বিষের বাঁশি, কখনো ভাঙার গান, কখনো সাম্যবাদী, কখনো সর্বহারা, কখনো ফণী মনসা, কখনো প্রলয় শিখা কাব্যের মধ্য দিয়ে আগুন ছড়িয়েছিলেন তিনি তার সাহিত্যের মধ্যে। একদিকে যেমন বিপ্লবী বিদ্রোহী সত্তার জাগরণ ঘটিয়েছিলেন তিনি সাহিত্যে তার লেখনীর মাধ্যমে, ঠিক তেমনি তার সাহিত্যের মধ্যে প্রকাশ পেয়েছিল সাম্যবাদের ভাবনা, দুঃখিত পীড়িত মানুষের কষ্টের কথা। শুধু কি তাই, তার সাহিত্যের মধ্যে প্রেমের কথা, ভালোবাসার কথা তাও প্রকাশ পেয়েছিল। শিশু সাহিত্য সম্পর্কে নজরুলকে আমরা দেখেছি ব্যাপ্তভাবে অবস্থান করতে। আজকে আমাদের প্রাসঙ্গিকভাবে নজরুলকে দেখব বিপ্লবী সত্তানয়নের মধ্য দিয়ে তিনি তার সাহিত্যকে কিভাবে প্রত্যেক পাঠকের দরবারে পৌঁছে দিতে চেষ্টা করেছেন। 1922 সালের কাছাকাছি সময়, যখন ভারতবাসী তথা বাংলাবাসী ভুলে গেছে নিজস্বতা আনয়ন করা সম্ভব হয়, যখন ভারতবাসী তথা বাংলাবাসী ভুলে গেছে যে নিজস্বতার মধ্য দিয়েও বেঁচে থাকা সম্ভব, নিজের পায়ে দাঁড়ানো সম্ভব, নজরুল ইসলাম তার সাহিত্যের মধ্য দিয়ে সে কথাও যেন বলতে চেয়েছেন। কবি একদিকে যেমন উল্লাসের কবি, অন্যদিকে সুরের কবি, তিনি প্রেমিক কবি, তিনি গানের কবি, তিনি বিদ্রোহী কবি। বিদ্রোহী কবিতায় যখন তিনি বলে ওঠেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তখন বাস্তবিকভাবেই মনের মধ্যে অগ্নুৎপাতের তীব্র প্রাবল্য নিয়ে ধমনী বেয়ে ধাবিত হয় রক্তের স্রোত। সে যেন মুষ্টিবদ্ধ হাত তুলে বলতে চায়, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। দেশের তরুণ যুব সমাজকে কবি এভাবেই তার অগ্নি ঝরানো লেখনীর প্রতাপে জাগরিত করেছেন। পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তির আগমন এবং তাকে গমন করানোর পথ তিনি প্রকাশ করতে পেরেছেন, তাদের আসন টলিয়ে দিতে পেরেছেন, তাদের মূলে কুঠারাঘাত করতে পেরেছেন।
তাদের মনে ভীতি সঞ্চার করতে সমর্থ হয়েছেন। তাই তো কবি কাজী নজরুল ইসলাম একাধিকবার কারাগারে আবদ্ধ হয়েছেন। তিনি তার সাহিত্যে, বিদ্রোহী কবিতায় আবার যখন বলেন, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর, বলবীর চির উন্নত মমশির। তখন স্বাভাবিকভাবেই তৎকালীন সময় দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসী জাগরিত হয়েছিল। মৃতপ্রায় বাঙালি বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছিল। ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবার নেশা তাদের মনের মধ্যে জেগে উঠেছিল। আবার অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। কবি যেন খুঁজে পেয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন যে এভাবে জেগে থাকা নয়, জেগে থাকতে গেলে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণ করা প্রয়োজন, যে সশস্ত্র আন্দোলনই আমাদের স্বাধীনতা এনে দিতে পারে। আর স্বাধীনতাহীনতায় বেঁচে থাকার অর্থ মৃত প্রায় মানুষের বেঁচে থাকা, তা বেঁচে থাকা নয়। তাই ঝঞ্ঝা আসুক, ঝঞ্ঝা হেসে সমস্ত জীর্ণ শীর্ণ পাতা উড়িয়ে নিয়ে যাক, নবপল্লবের দল প্রস্ফুটিত হোক। তার সাহিত্যের কথায় এই কথাই বারে বারে আসে। এবার আসি তার কাব্যগ্রন্থের কথায়। কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অগ্নিবীণা শব্দটির অর্থ হল অগ্নি ঝরানো বীণা। বীণা নামক বাদ্যযন্ত্র তা তো কেবল সুমধুর তানে হৃদয় হরণ করতে পারে, কিন্তু অগ্নিবীণা হৃদয়ের কোণে প্রতিবাদের আগুন প্রজ্বলিত করতে পারে, সত্তাকে চিনিয়ে দিতে পারে। বলতে চায়, তোমার মাঝেই রয়েছে বসিয়া পরশুরামের কুঠার, তাতেই ঘটিবে অপরাধীদের যুগান্তকারী হার। নজরুল তাই বলেছেন তার সাহিত্যের মধ্যে। তার সাহিত্যে বিপ্লবী সত্তা আনয়নের মাধ্যমে কবি নজরুল সে কথাই বারে বারে আমাদের মনের কোণে অঙ্কন করবার প্রচেষ্টা করেছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের পরতে পরতে সে সমস্ত বার্তাই বাঙালি তথা ভারতবাসীকে কবি প্রকাশ করে গেছেন। আসলে অগ্নিবীণা, অগ্নির সুরে সেজেছে তোমার বীণা, কাব্যগ্রন্থ তাই তো অগ্নিবীণা। অগ্নিবীণা সম্পর্কে এ কথা বলাই বোধহয় সঠিক হয়। কবি নজরুল ইসলাম শুধুমাত্র তার মনের মধ্যে জেগে থাকা প্রলয়ের আগুনকে সমস্ত অগ্নিবীণা কাব্যগ্রন্থে বিপ্লবাত্মক সাহিত্যের মধ্যে প্রকাশ করে গেছেন। আসলে তার মনের সুর হল তাই, তোমার মাঝেই রয়েছে বসিয়া পরশুরামের কুঠার, তাতেই ঘটিবে অপরাধীদের যুগান্তকারী হার। প্রতিবাদ মানুষই তো করে, অন্যায়ের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয় মানুষই। যুগ যুগান্ত ধরে তাই চলে আসছে। কবি সে কথাই তার সাহিত্যে জানিয়ে দিতে চেয়েছেন। আবার একই রকম ভাবে আমরা দেখেছি কবি নজরুল ছিলেন চরমপন্থী আদর্শে বিশ্বাসী। চরমপন্থী আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার অনুরাগ ছিল, তার প্রতি গভীর অনুরাগ ছিল তার প্রতি। দুজন মানুষ বড় কাছাকাছি এসেছেন বারে বারে। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা আসবে সশস্ত্র আন্দোলনে, বৈপ্লবিক পন্থায়, তাই থেমে থাকা নয়। তিনি জানতেন প্রত্যেকটি ভারতবাসীকে জেগে উঠতে হবে, অস্ত্র ধারণ করতে হবে, কারণ সাম্রাজ্যবাদী শক্তির ন্যায় এই হিংস্র দানবের দল ভারতবর্ষের বুকে যতদিন থাকবে, ভারতবর্ষ ততদিন গ্লানিতে ভুগবে। তাকে তাড়ানোর পথ হলো, বিতাড়িত করবার পথ হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলন। তার মধ্যে দিয়ে আসবে চিরকালীন ভারতবর্ষের প্রশান্তি।
নজরুল সম্পর্কে তাই বলা যেতে পারে, তোমার হাতের লেখনী সেদিন রক্ত ঝরিয়েছিল, তাই তো এ দেশ স্বাধীনতা চেয়ে সোচ্চার হয়েছিল। তার লেখনী রক্ত ঝরিয়েছিল, না ঝরালে কখনোই স্বাধীনতা প্রাপ্তির ইচ্ছে ভারতবাসীর মনে এত প্রবল হয়ে দেখা দিত না। নজরুল সম্পর্কে এছাড়াও আমরা যদি ভাবি, নজরুলের সাহিত্যের মধ্যে, সমস্ত সাহিত্যের মধ্যে অন্য কথাগুলি, অসংখ্য বিদেশি শব্দের প্রয়োগ তিনি তার সাহিত্যের মধ্যে করেছেন, এবং স্বাধীনভাবে, যেন আমি তাই করি ভাই যখন চাহে মন যা, এই কথার প্রেক্ষিতেই তিনি তার সাহিত্য রচনা করেছেন। অসংখ্য শব্দের বন্ধনে, আরবি ফার্সি শব্দের বন্ধনে তিনি তার সাহিত্যকে নতুন রূপে আমাদের সামনে প্রতিভাত করেছেন। যাই হোক, এবার আমরা কবিতায় চলে আসি। কবিতা প্রলয় উল্লাস, কবি নজরুল ইসলাম। শব্দটিকে আমরা একটু বিশ্লেষণ করে দেখব। প্রলয় এবং উল্লাস দুটি শব্দকে তিনি একসঙ্গে বেঁধে দিয়ে প্রলয় উল্লাস নামকরণ করলেন। কিন্তু প্রলয় এবং উল্লাস শব্দ দুটি বিপরীতার্থক অর্থ বহন করছে। লক্ষ্য করে দেখো, প্রলয় শব্দের অর্থ হল ধ্বংস, উল্লাস শব্দের অর্থ হল মহা আনন্দ। তাহলে ধ্বংস এবং মহা আনন্দ দুজনে কি পাশাপাশি হাত ধরে অবস্থান করতে পারে? না, উত্তর হয় না, তা সম্ভব নয়। কিন্তু রূপকার্থক অর্থে তিনি এই শব্দ দুটিকে পাশাপাশি রেখে এক বিশেষ অর্থ প্রকাশ করতে চেয়েছেন। প্রলয় যদিও ধ্বংসের প্রতীক, উল্লাস যদিও মহানন্দের প্রতীক, কিন্তু প্রলয় যখন আসে তখন জীর্ণতা, শীর্ণতা, জড়ায় পূর্ণতা সমস্ত মুক্তি পায়, নতুন করে গ্রথিত হয় পৃথিবী। তাই প্রলয়ের পিছনে আনন্দের, উল্লাসের ভাবনা থাকেই। যেমন ধরে নিই, যদি আমরা বৃষ্টিবহুল ভূমিতে বন্যার আগমন, বন্যা হয়ে সারা পৃথিবী এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করল, সমাজ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হওয়ার সৃষ্টি করল, কিন্তু তারপরেই তো লুকিয়ে থাকে নবসৃষ্টির বার্তা। সেই বহমান জলের দ্বারা পতিত পলির উপরে একটু একটু করে তখন মাথা তুলে দাঁড়ায় সবুজ প্রাণের দল। তাই ধ্বংসের পরেই সৃষ্টি থাকে, প্রলয়ের পরেই উল্লাস থাকে, জীর্ণতা, শীর্ণতা, জড়ায় পূর্ণতা গমন করে আগমিত হয় সেখানে নবসৃষ্টির মাহাত্ম্য। সৃষ্টির বুকে নবসৃষ্টির মাহাত্ম্য প্রকাশ করে তখনই। তাই কবি প্রলয় এবং উল্লাসকে এক সূত্রে গেঁথে দিয়েছেন। অন্ধকারের বুক চিরে নবারুণের উল্লাসে আগমন ঘটে এক নতুন পৃথিবীর। প্রলয়ের পরে তাই আসে নবসৃষ্টি। এবার আমরা কবিতায় চলে আসি। কবিতার প্রথম পর্বেই আমরা দেখেছি কবি বারবার বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি জয়ধ্বনি করতে বলেছেন কাদের উদ্দেশ্যে, কাদের সম্পর্কে? কবি জানেন ভারতবর্ষের বুকে স্বাধীনতা আনয়ন করতে পারে তরুণ যুব সমাজের দল, কারণ তারা নবরক্তের বাহক, নবভাবনার ধারক বাহক, নবশক্তির বাহক। তাই কবি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে সেই তরুণ যুব সমাজের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন। আসলে কবি জানেন আসছে এবার নবাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। কবি জানেন কেউ একজন ঘোর সওয়ারি তীব্র গতিতে ভারতবর্ষের বুকে এগিয়ে আসছে, বিপ্লবের বার্তা নিয়ে, সমাজ পরিবর্তনের ইঙ্গিত নিয়ে। সে আসলে কে? তরুণ যুব সমাজের দল। তাই তরুণ যুব সমাজের দলের প্রতি তার আস্থা, তিনি বিশ্বাস করেন তারাই পারে একমাত্র ভারতবর্ষের ভাঙন ধরা সমাজ ব্যবস্থায় স্বাধীনতার আনয়ন করতে।
তাই কবি তাদের উদ্দেশ্যে ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষকে জয়ধ্বনি করবার কথা ঘোষণা করেছেন। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। নূতনের কেতনকে কবি কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করেছেন। কালবৈশাখীর ঝড় আমরা জানি, মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করে, মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করে, চারিদিক অন্ধকারাচ্ছন্ন করে কালবৈশাখীর ঝড় আসে। পশ্চিম আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বৈশাখের এক তৃষিত তপ্ত দুপুরের শেষে যখন প্রাণের সাথে প্রকৃতিও একটুখানি প্রশান্তি পেতে চায়, তখনই ধেয়ে আসে পশ্চিম দিগন্ত থেকে প্রলয়ের কালো মেঘ। কবি মহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতায় আমরা দেখেছি, তিনি বলছেন, মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে। তারপর কি হয়? মুহূর্তের মধ্যে সব স্তব্ধ থমথমে হয়ে ঝড় নেমে আসে, চারিদিক ভেঙে যায়। উন্মত্ত ঝড়ের প্রবল প্রবাহে আমাদের জীবন বিপর্যস্ত হয়। কবি তখন তীব্র গতিতে লিখে ওঠেন। কবি মহিতলাল মজুমদার তখন বলেন, হোক না ভীষণ, তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ, এরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। সত্য কথা, তার পিছনে, সেই ধ্বংসের পিছনে নবসৃষ্টির কথা লুকিয়ে আছে। তাই যতই ভীষণ হোক না কেন, তার পিছনেই থাকে নবসৃষ্টির বার্তা। কবি সে কথাই বলতে চেয়েছেন এই কবিতার মধ্যে। আসলে কবি জানেন, প্রলয়কে সূচিত না করতে পারলে দেশবাসীকে সংগঠিত করা যাবে না, তাই জয়ধ্বনি করার কথা বলেছেন। কবি দেখেছেন ১৫০ বছরের সাম্রাজ্যবাদী শৃঙ্খল পরাধীনতার অনন্ত গ্লানি এই যুব সমাজের হাতেই অন্ত হতে পারে, মুক্তিপথের অগ্রদূতের হাতেই পরিবর্তিত হতে পারে প্রশান্তিতে, আসতে পারে নবীন মুক্ত স্বাধীন একটি সমাজ। তাই কবি তাদের আগমন হেতু সকল দেশবাসীকে একাধিকবার জয়ধ্বনির কথা বলেছেন। আমরা কবিতায় অসংখ্যবার দেখব, তোরা সব জয়ধ্বনি কর এই কথাটি। কবিতার প্রারম্ভেই তাই জয়ধ্বনি করার কথা কবি বললেন। কবি নূতনের কেতনকে, নববার্তাকে, নবীনের আগমনকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করলেন। কালবৈশাখী ঝড় যেমন জীর্ণ পাতাগুলিকে উড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি ভারতবর্ষের বুকের শীর্ণ জীর্ণ সংস্কার তাকে উড়িয়ে দিতে পারে, তাকে পরিবর্তিত করতে পারে এই নূতনের কেতন, এই নবসৃষ্টির বার্তা। কবি পুনরায় স্তবকের পরের অংশেই সেই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর এই কথাটি উল্লেখ করলেন। কবি তারপর বলছেন, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। কারা আসছে? অনাগত, যাদের এতদিন ডাকা হয়নি, যাদের আগমনের কথা ছিল না, তারা এবার আসছে। কেমন ভাবে? তারা প্রলয় নেশায় নৃত্য, তারা প্রলয় সৃষ্টি করতে চায়। প্রলয় নেশায় নৃত্য পাগল হয়ে মহাদেব যেমন সৃষ্টি আর স্থিতিকে প্রলয়ে পরিবর্তন করতে পারে, যদিও সেই প্রলয়ের পিছনে নতুন সৃষ্টির বার্তা থাকে, ঠিক তেমনি তরুণ যুব সমাজকে কবি এখানে সেই মহাদেবের সঙ্গে তুলনা করেছেন, প্রলয় সৃষ্টিকারী মহাদেবের সঙ্গে। তাই তারা আসছে, তারা প্রলয় নেশায় নৃত্য পাগল হয়েছে। সেই নৃত্যের মধ্য দিয়েই নতুন সৃষ্টির পথ দেখাবে, স্বাধীনতা অর্জনের পথ দেখাবে। সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক ভেঙে হেনে ভাঙল আগুন। সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কবি প্রাচ্যের এই ভারতবর্ষের কথা বুঝিয়েছেন, যে প্রাচ্যের ভারতবর্ষের সমস্ত আগলকে তারা পরিবর্তন করে দিতে পারবে। ভারতবর্ষের সংস্কার কি ছিল? ক্ষমাই পরম ধর্ম। ভারতবর্ষের সংস্কারের মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তার প্রত্যেকটি মানুষের দিকে তাকানো, অতিথি দেব ভব এই মানসিকতায় প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়া, তাই ছিল ভারতবর্ষের সুপ্রাচীন ধর্ম। কবি জানেন সেই ধর্মের প্রতি আস্থা আছে আমাদের, কিন্তু কখনো কখনো যখন অধর্মের উত্থান ঘটে তখন তাকে বিনাশের জন্য অস্ত্র ধারণ করতে হয়। তাই সিন্ধুপাড়ের সিংহদ্বারে এই প্রাচ্যের বুকে, প্রাচ্যের সংস্কারের বুকে
সংস্কারের মূলে এবার কুঠারাঘাত করার সময় এসেছে। কবি দেখেছেন তরুণ যুব সমাজই পারে যা কিছু সংস্কার জীর্ণ শীর্ণ রূপে এখনো অবস্থান করছে তাদের ভেঙে দিতে। ভেঙে দিলেই তবে নব সংস্কারের আগমন ঘটবে। কোথায় আগমন ঘটবে? মৃত্যু গহন অন্ধকূপে। মহাকালের চণ্ড রূপে তার আগমন ঘটবে মৃত্যু গহন অন্ধকূপে। মৃত্যু গহন অন্ধকূপ শব্দের অর্থ কি? মৃত্যু আনয়ন করতে পারে এমন গহন অর্থাৎ গভীর অন্ধকার কূপ। ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে কবি মৃত্যু গহন অন্ধকূপের সঙ্গে তুলনা করলেন। ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ভেবে দেখো তো, 1757 সাল পলাশের যুদ্ধ, স্বাধীনতার সূর্য অস্তগামী হল পলাশের প্রান্তরে। তারপর সুদীর্ঘ পথ, ভারতবর্ষ শুধু পেয়েছে গ্লানি আর গ্লানি। প্রগতি কোথায়? থেমেছে অন্ধকারে। সাম্রাজ্যবাদী শক্তির লৌহ বাঁধা পথে অনল নিঃসারী রথের নিচে পিষ্ট হয়েছে ভারতবর্ষের প্রগতি। কোথায় সম্মানবোধ? সমস্তই পিষ্ট হয়েছে। কবি এই ভারতবর্ষকে মৃত্যু গহন অন্ধকূপের সঙ্গে তুলনা করলেন। একটি গভীর কূপের মধ্যে যেমন মৃত্যু অপেক্ষা করে থাকে, সেখানে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়, ভারতবর্ষ ঠিক তাই। বেঁচে থাকার অর্থ সেখানে মৃত্যু। সেখানে কবি নবীনের আগমন ঘটাতে চেয়েছেন কেমন ভাবে? মহাকালের চণ্ডরূপে। মহাকাল, কাল অর্থে সময়। কে পরিবর্তন করে পৃথিবীর ধারাকে? কে পরিবর্তন করে মহাসৃষ্টির ধারাকে? শুধু পৃথিবী নয়, সমস্ত গ্রহের ধারাকে নবীন নবীন রূপে নক্ষত্রদের সৃষ্টি, তাদের ধ্বংস কে করে? কার হাতে? মহাকালের হাতে, অর্থাৎ সময়ের হাতে সব। কারণ সময় মানুষকে পরিণতি দেয়, সময় জীবনকে পরিণত করে, সময় সৃষ্টিকে পরিণতি দেয়। তাই মহাকালের প্রচণ্ড রূপে নবীন আসতে চলেছে। নবীন অর্থাৎ নবভাবনা। ধরে নাও, আজ আমরা আকাশের দিকে তাকিয়ে যে উল্কাগুলো, যে সমস্ত নক্ষত্র দেখতে পাই রাতের আকাশে, তা কিন্তু সুদূর অতীতে মৃতপ্রায় হয়েছিল, কিন্তু তবুও আজও আমরা তাদের দেখতে পাই। আসলে তাদের আলো সুদীর্ঘ বছর ধরে পৃথিবীর বুকে যখন এসে পৌঁছয়, তখন তাদের মৃত্যু ঘটে যায়। তারপর আবার নতুন নক্ষত্রের দল সৃষ্টি হয়, কারণ তারা তো বহু আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এই যে পরিবর্তন, তা করে কে? সময় তাকে পরিবর্তন করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত পরিবর্তনের ইঙ্গিত এসেছে, তাকে পরিবর্তন করেছে কে? সময় পরিবর্তন করেছে। কবি সে কথাই বললেন, মহাকাল রূপে তাকে প্রতিভাত করবার প্রচেষ্টা করলেন। চণ্ড রূপে, আমরা তার আগে একটি বর্ণ সংযোগ করলাম, প্রচণ্ড রূপে। তাহলে মহাকাল তার প্রচণ্ড রূপ ধারণ করে নবীন রূপে পৃথিবীর বুকে আগমন তার ঘটবে। ভারতবর্ষের সমাজ ব্যবস্থার বুকে তার আগমন হবে। তারপর সে নবসৃষ্টির কথা বলবেন, সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করবেন। ধূম্র ধূপে, ধোঁয়ায় ঘেরা অবস্থায় তাকে চেনা সমর্থ হয় না, তাকে চিনতে পারি না আমরা কেউ। তিনি নিজের রূপকে পৃথক করে রাখেন, লুকিয়ে রাখেন। তাই মহাকালের চণ্ডরূপে, প্রচণ্ড রূপে, ধোঁয়ায় ভর্তি হয়ে তিনি আসবেন। তার হাতে কি থাকবে? বজ্রশিখার মশাল। যে মশালে আগুন রূপে বজ্রশিখা অবস্থান করবে, যা কখনো নির্বাপিত নয়। সাধারণ আগুন যদি অবস্থান করে তা নিভে যেতে পারে, কিন্তু মহাকালের প্রচণ্ড রূপের হাতে যে বজ্রশিখা অবস্থান করে তা কখনোই নির্বাপিত হয় না। কারণ তাকে তো যুগে যুগে, কালে কালে, দিকে দিকে সৃষ্টির প্রান্তরে প্রান্তরে নবীনের বার্তা আনতে হয়। তাই তার হাতে থাকে বজ্রশিখার মশাল।
সেই বজ্রশিখার মশাল জেলে নবীনের দল আসছে ভয়ঙ্করের বেশ ধারণ করে। কবি অনুভব করেছিলেন, অনুভব বাস্তবায়িত হয়েছিল 1947 সালের 15ই অগাস্ট। সুতরাং একজন কবি দার্শনিক, তিনি বোঝেন সুদীর্ঘকাল পরে কি ঘটতে চলেছে। কবি যেন তাই অনুভব করেছেন এখানে, যে নবসৃষ্টির দল, নবীনের দল আজ ভারতবর্ষের বুকে ভয়ঙ্করের বেশে আসছে। কিসের উদ্দেশ্যে? সাম্রাজ্যবাদী শক্তিকে অন্ত করবার উদ্দেশ্যে। বেশ, আমরা প্রথম স্তবকটি দেখলাম। এই প্রথম স্তবকের পরবর্তী অংশে আমরা পরে যাব। এই স্তবকের মধ্যে ওই নূতনের কেতনের কালবৈশাখী ঝড় আসছে, এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগল, কিংবা বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই প্রত্যেকটি পংক্তি কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। এর ব্যাখ্যাগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবে। আর সামগ্রিকভাবে আমরা প্রথম ক্লাসে প্রলয়োল্লাস কবিতাটির প্রথম স্তবকটি দেখলাম এবং কবি সম্পর্কে, কবির লেখা সম্পর্কে একটুখানি জানলাম। আমরা এই কবিতাটিকে আরও অন্তত 2টো ক্লাসে শেষ করবার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল রাখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে খুব সহজেই এর পরবর্তী সময়ে আরও 2টো স্তবক এবং তারপরে আরও 2টো ক্লাস, সেই ক্লাস 2টো কমপ্লিট করলে তোমাদের কাছে সেই বার্তা পৌঁছে যাবে। আর শেষে আবার ধন্যবাদ জানাই সবাইকে, আর বলি বাংলা ভাষা ও সাহিত্য আমাদের সবার প্রচেষ্টায় মধুর হয়ে উঠুক। সকলকে ধন্যবাদ।